ক্লাসে নেট প্রবলেমের কারণে একটা টার্ম মানে বুঝতে পারি নাই। বলো কি বুঝতে হিউম্যান পারো? স্যার হিউম্যান ইকুয়েশন টার্মটা মানে ক্লিয়ার কনসেপ্ট মানে আমি বুঝতে পারিনি স্যার ওটা। আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে দিব, এখনই ওকে বুঝিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ। তোমাদের আর কেউ আছে এরকম কোন টার্ম বুঝুনি? স্যার ফাংশনাল ম্যাগনেটিজম, এটা একটু আরেকবার আলোচনা করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ফাংশনাল ম্যাগনেটিজম, ঠিক আছে। আর কেউ আছো অন্য কিছু বুঝো নাই? ওকে, আজকে চলো তোমাদের কিছুটা শেয়ারিং এ চলে যাই আমি, তোমরা রেসপন্স করো। আমরা দুটো প্রশ্ন পেয়েছি, একটা হচ্ছে হিউম্যান ইকুয়েশন, একটা হচ্ছে ফাংশনাল ম্যাগনেটিজম। এখন তোমাদের মধ্য থেকে কেউ কি বলবে যে হিউম্যান ইকুয়েশন কি? তাহলে শামিমা প্রশ্ন করেছিল যে হিউম্যান ইকুয়েশন কি, ও বুঝতে পারতো। আমি তোমাদের এটা ক্লাস পারফরমেন্স হিসাবে নিব। স্যার আমি একটু চেষ্টা করতে পারি। শান্ত? জি স্যার। ওকে শান্ত, একটু তুমি বুঝাও, দেখো পারো কিনা। ওকে স্যার। স্যার হিউম্যান ইকুয়েশন বলতে বোঝায় যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস এর লোকেশন কোথায় সংঘটিত হবে সেটা আসলে হিউম্যানদের কস্ট প্রফিট ইকুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন স্যার যে উদাহরণটা আপনি দিয়েছিলেন যে একটা হাই কস্ট কমার্শিয়াল সাইটের ভিতরে যে হাই রেন্ট থাকে সেজন্য অনেকেই অফিসগুলোকে ওখান থেকে সরিয়ে বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়াতে নিয়ে আসে, কারণ ওখানে হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল কনভিনিয়েন্সটা বেশি থাকে, যে আমাদের কস্ট থেকে আমাদের লাভটা একটু বেশি হতে পারে রাদার দেন হচ্ছে যদি আমরা একটা পুরোপুরি কমার্শিয়াল সাইটে আমাদের অফিসটা বানাতে চাই। তো এক্ষেত্রে মানুষ তাদের যে লাভ ক্ষতির হিসাব করে যে জায়গায় ইকোনমিক অ্যাক্টিভিটিস এর লোকেশনটা ঠিক করে, এটাকেই স্যার আমরা হিউম্যান ইকুয়েশন বলতে পারি। রাইট, তার মানে দাঁড়ালো কি, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সিদ্ধান্তটা নিব যে আমাদের কোনটা লাভ হচ্ছে কোনটা ক্ষতি হচ্ছে, এইটা হিসাব করেই তো আমরা ইকুয়েশনটা করব। তো সেটা আসলে দাঁড়ায় হচ্ছে হিউম্যান ইকুয়েশন, এই জন্য এটাকে বলা হয় হিউম্যান ইকুয়েশন। অর্থাৎ আমরা সবসময় কিন্তু যেটাই করি না কেন আমরা কিন্তু লাভ ক্ষতির হিসাব করছি, আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করছি, করেই তারপরে ওই কাজটা করে থাকি। তো সেই জন্য আমরা এটা বলি হিউম্যান ইকুয়েশন। মানে লাস্ট পয়েন্ট, অর্থাৎ এই যে আমরা বলছি সেন্ট্রিপেটাল ফোর্স, অর্থাৎ যেই ফোর্স গুলো প্রথমে একটা সিটি শুরুতে শহরটা যখন ইন্টারনাল স্ট্রাকচারটা গড়ে উঠবে তখন সেই জায়গাতে আমরা যারা ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে যাব তখন আমাদের লাভ ক্ষতির হিসাব করেই আমরা সেই জায়গাতে আমাদের অ্যাক্টিভিটিস গুলো রান করার চেষ্টা করি। তো আমি বলছি আমাদের প্রাত্যহিক জীবনেও কিন্তু আমরা এই কাজটা করি, আমরা সবসময় এই ইকুয়েশনটা করি, অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করি। ভেরি গুড, আমার মনে হয় শান্ত খুব ভালো বলেছ। এরপরে আরেকটা পয়েন্ট এসছে, শামিমা কি বুঝতে পারলে তুমি? জি স্যার। এরপর আরেকটা পয়েন্ট আসছে ফাংশনাল ম্যাগনেটিজম। তো এটা কি কেউ ইয়ে নিতে পারো, বুঝাতে পারো? শান্ত তোমার রোল কত? স্যার আমার রোল 23। 23।
আচ্ছা, কে বলতে চেয়েছিলে এরপরে? স্যার আমি ঐশী রোল 95। সালমা? না স্যার, সালমুন নাহার ঐশী ও। রোল 95 স্যার। আচ্ছা, সালমুন নাহার, বলো দেখি ফাংশনাল ম্যাগনেটিজম বলতে আমরা কি বুঝি? আচ্ছা স্যার, যখন একটা জায়গায় হাট বাজার শুরু হবে, মানুষের অ্যাক্টিভিটিস বাড়বে, তখন তো সেটা ফাংশনাল কনভেনিয়েন্স দাঁড়ালো। তারপরে যেটা হবে, ওইখানে পণ্যের আদান প্রদান শুরু হবে। একটা পণ্য কেনার পর তার সাথে আরো অন্যান্য প্রোডাক্টের কনজিউমারদের ডিমান্ড বাড়বে। তখন সেই সব জায়গায় একটা প্রোডাক্টের ফাংশন শুরু হবে এবং সেই ফাংশনটা আরেকটা ফাংশনকে পুল করার চেষ্টা করবে। ওইটা হচ্ছে ম্যাগনেটিজম। যেমন একটা জায়গায় হাট বাজার শুরু হলো, তারপর সেইটার ইকোনমিক অ্যাক্টিভিটিস পারপাস সার্ভ করার জন্য ব্যাংক আসবে। ব্যাংক যখন আসবে তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আসবে। এই যে একটা আরেকটাকে পুল করতেছে আসার জন্য এই মার্কেটটাতে, এই অ্যাক্টিভিটিস আরেকটা অ্যাক্টিভিটিসকে যে পুল করতেছে, এই ব্যাপারটা হচ্ছে ফাংশনাল ম্যাগনেটিজম। ভেরি গুড, ভেরি গুড। তোমাদের মধ্যে কে প্রশ্ন করেছে ফাংশনাল ম্যাগনেটিজম কি? স্যার আমি করেছি, বুঝেছি ব্যাপারটা স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, যদি থাকে তাহলে আমরা এদিক থেকে নিয়ে। সালমন, তোমার রোল নং কত? স্যার 95। 95। ওকে, আজকে আমরা আরেকটা টপিকে যাব, কিন্তু তার আগে আমি একটু তোমাদের রেসপন্সটা দেখে নিই, শেয়ারিংটা একটু করে নিই, যে আমরা গত লেকচারকে কিরকম বুঝলাম। তাতে করে আমি যে অ্যাসেসমেন্টটা করছি তোমাদের জন্য, সেটা আরেকটু সামনের দিকে এগোবে। শান্ত, তোমার রোল কত বলেছিলে? 23? জি স্যার, 23। ওকে, আচ্ছা, আমি এখন যাকে প্রশ্ন করব, নাদিয়া আছো আমাদের সাথে? নাদিয়া? নাদিয়া আমাদের সাথে আছো? হ্যালো নাদিয়া। নাদিয়া, যার রোল নং 48, আছো আমাদের সাথে? হ্যাঁ, নাদিয়া নওশিন। জি স্যার।
ওকে, বলো। তুমি গত ক্লাস করেছো? না স্যার, আমি গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। ওকে, অ্যাবসেন্ট ছিলে, তাহলে তুমি তো বলতে পারবে না প্রশ্নের উত্তর। জি সরি স্যার, অ্যাবসেন্ট ছিলাম ক্লাসে। ওকে, ঠিক আছে নাদিয়া, তুমি পরের ক্লাসে আবার রেসপন্স করো, আমরা আরেকজনের কাছে চলে যাই। জি স্যার। লতা 75, হ্যাঁ লতা 75। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম লতা। লতা তুমি বলো। নাদিয়া তুমি ইয়েটা মাইকটা অফ করে দাও। কই লতাকে দেখতে পাচ্ছি না। ও স্যার, হ্যাঁ লতা তুমি বলো যে আপরুটিং কন্ডিশনস বলতে আমরা কি বুঝি। আপরুটিং কন্ডিশনস বলতে আমরা কি বুঝি? স্যার স্যার আমি একটু দেখতে পারবো খাতা? খাতা দেখতে দেখতে তো তোমাদের সময় চলে যাবে অনেকক্ষণই। স্যার আপরুটিং কন্ডিশনটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সটা হওয়ার পরে, মানে একটা শহর গড়ে ওঠার পরে যখন মানে বাইরে পেরিফেরি এরিয়াতে পুল করে, মানে শহরের মধ্যে কনজেশন বেড়ে গেলে তখন আপরুটিং কন্ডিশনের মাধ্যমে সাবআরবানাইজেশন বা পেরিফেরিতে আপরুটিং কন্ডিশন ফোর্সটা কাজ করে। আপরুটিং ফোর্সটা কিন্তু পেরিফেরিতে কাজ করে না, আপরুটিং ফোর্সটা কাজ করে কোথায়? সেন্টার এরিয়াতে, মানে Central কনজেশন area তে। কমানোর জন্য। সেন্ট্রাল এরিয়াতে আপরুটিং কন্ডিশনসটা কাজ করে। ওকে লতা, ঠিক আছে, মোটামুটি হয়েছে, আমি তোমার প্রশ্নের উত্তর ধরে নিচ্ছি। হীরক আচ্ছা আমাদের সাথে, হীরক। হ্যালো জি স্যার। হ্যাঁ হীরক 47 রোল। জি স্যার। হীরক তুমি বলো যে আমাদের আপরুটিং কন্ডিশনস গুলো কি কি। আমাদের আপরুটিং কন্ডিশনস গুলো কি কি? স্যার একটা শহরের মধ্যে স্যার ট্রাফিক হতে পারে, তারপরে শহরের সমস্যা, আর যেগুলো আর কি স্যার মানে ওই শহরে থাকার জন্য মানুষের মানে উপযোগী না আর কি, যে কন্ডিশন গুলা মানে মানুষ বাড়ার সাথে সাথে যেখানে যে প্রবলেম গুলো ক্রিয়েট হয়েছে স্যার একটা শহরের মধ্যে। তোমার খুব সিম্পলিফাইড অ্যান্সার হয়ে যাচ্ছে হীরক, তুমি মনোযোগ সহকারে শুনে নেই আমি যেভাবে বলেছি। স্যার আপরুটিং কন্ডিশন আচ্ছা তারপরে আমি যাচ্ছি। হীরক তুমি শোনো মনোযোগ সহকারে, দেখি আমাদের আরো একজন ভালো বলতে পারে কিনা। সাইমা আছে আমাদের সাথে, সাইমা 95। স্যার 92। সাইমা 92, হ্যাঁ 92, হ্যাঁ 92ই তুমি আসলে, আমি বরঞ্চ 95 বলছি। জি স্যার। সাইমা বলতে পারবে আমাদের আপরুটিং কন্ডিশনস গুলো কি হয় একটা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি হওয়ার সাথে সাথে? জি স্যার। হ্যাঁ বলো একটু দেখি। স্যার আপরুটিং কন্ডিশনসটা হচ্ছে মানুষ যখন সেন্ট্রিপিটাল ফোর্সেস কেন্দ্রের দিকে চলে আসতে শুরু করে তখন এরপর হচ্ছে বিভিন্ন সমস্যা দেখা দেয় মানুষের, মানে কনজেশন দেখা দেয় আর কি, যেটা হচ্ছে বিভিন্ন হতে পারে। তো এগুলোর কারণে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে কিছুটা বসবাসের অযোগ্য হয়ে পড়ে, যার কারণে মানুষ এই ধরনের মানে পরিবেশ থেকে চলে যাওয়ার জন্য হচ্ছে যে মানে শহরের বাইরের দিকে মুভ করার চেষ্টা করে জিনিসটা। হ্যালো, খুব বেশি ভালো তো হলো না সাইমা। আচ্ছা আমাদের সাথে কি তারান্নুম আছো? তারান্নুম
যার রোল নং 31, তারান্নম আছো আমাদের সাথে? যার রোল 31 নাই মনে হয়। আচ্ছা, আমাদের সাথে খাদিজা আছো, যার রোল 51। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাদিজা, তুমি একটু বলবে যে আপরুটিং কন্ডিশনসটা কখন শুরু হয়, কেন শুরু হয়, এবং কখন আপরুটিং কন্ডিশনের রেসপন্স হয়? জি, আপরুটিং কন্ডিশনটা শুরু হয় যখন সেন্ট্রাল এরিয়াটা ডেভেলপ করে। সেন্ট্রাল এরিয়া মানে সেন্ট্রিপিটাল ফোর্সটা যখন পুরোপুরি কাজ করে, সবাই সেন্ট্রাল দিকে অ্যাট্রাক্টেড হয়, ডেভেলপ করে যায় সেন্ট্রাল এরিয়াটা, তারপর ল্যান্ড ভ্যালুটা বেড়ে যায়, তার সাথে সাথে বাড়ে হাই রেভিনিউ শুরু হয় তখন, তারপর ট্যাক্স বেড়ে যায়, হাই ট্যাক্স, মানে তিনটা ফোর্স একসাথে কাজ করে, ল্যান্ড ভ্যালু, হাই ল্যান্ড ভ্যালু, হাই রেভিনিউ, হাই ট্যাক্স। এরপর একটা কনজেশন শুরু হয় জায়গাটাতে, সেটা হিউম্যান গ্যাদারিং এর সেন্সে হতে পারে, ইনফ্রাস্ট্রাকচারের সেন্সে হতে পারে, ট্রাফিক কনজেশন হতে পারে, অথবা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে হতে পারে, তারপর আরো কিছু এনভায়রনমেন্টাল প্রবলেম হতে পারে, পলিউশন হতে পারে, সোয়ারেজ প্রবলেম হতে পারে। এগুলো যখন হয় তখন সেন্ট্রাল পজিশনটা, সেন্ট্রাল সিটিটা বসবাসের কিছুটা অযোগ্য হয়ে যায়, তখন আর মানুষকে ওই লেভেলে অ্যাট্রাক্ট করে না। যখন প্রথম দিকে সেন্ট্রিপিটাল ফোর্সটা যেভাবে অ্যাট্রাক্ট করেছিল সেভাবে অ্যাট্রাক্ট করে না, তখন মানুষ আস্তে আস্তে যাদের সামর্থ্য আছে বা পেরিফেরিতে যদি সেখানে সোশিও ইকোনমিক কন্ডিশনটা ডেভেলপ করে, তখন তারা সেন্ট্রিফিউগাল ফোর্সটা তখন ডেভেলপ করে এবং তারা তখন সেন্টার ছেড়ে পেরিফেরিতে যাওয়ার চিন্তা করে। ঠিক আছে স্যার, আমার নেট ডিস্টার্ব হয়ে গেছে। সাইমা, তোমার নেটে হয়তো কোনো প্রবলেম হচ্ছে সাইমা। জি স্যার, আমি এখন হচ্ছে মোবাইল ডাটা দিয়ে ঢুকলাম, এখন বলবো স্যার। আচ্ছা, এখন তুমি বলো সাইমা, তোমাকে তো প্রশ্ন করেছিলাম, তখন উত্তর ভালো হয়নি তোমার, আর তোমার কথাও কেটে কেটে আসছে। সরি স্যার, যে ওয়াইফাইতে কোথাও সমস্যা করতেছে। আচ্ছা, ঠিক আছে সাইমা, তুমি ওয়েট করছে না, ওয়েটিং রুমে এখন কেউ নাই, সবাইকে নিয়ে নিয়েছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, সাইমা তুমি এখন বলো। স্যার, এটা হচ্ছে যে সেন্ট্রিপেটাল ফোর্সের কারণে যখন মানুষ একটা সিটি সেন্টারের দিকে আসতে থাকে, মুভ করতে থাকে, তো এরপরে হচ্ছে অনেক মানে কনজেশন বেড়ে যাওয়ার কারণে, যেমন কনজেশন অফ পপুলেশন বা ট্রান্সপোর্টেশন, ইকোনমিক অ্যাক্টিভিটিস, এগুলো বেড়ে যাওয়ার কারণে হচ্ছে ওখানে অনেক ধরনের রিস্ক বা হ্যাজার্ড ক্রিয়েট হতে পারে, যার কারণে হচ্ছে মানুষ যে পলিউশন রিস্কটা হয়, এর কারণে হিউম্যান গ্যাদারিং অনেক হয়ে যায়, অনেক মানুষ মুভ করার কারণে তখন ডিজিজও স্প্রেড করতে পারে, এই ধরনের আশঙ্কা দেখা দেয়। তখন মানুষ হচ্ছে এই জায়গা থেকে ডিফিউজ হয়ে বাইরে যাওয়ার ট্রাই করতে থাকে, যাদের হচ্ছে ওই ধরনের অ্যাবিলিটি আছে তারা হচ্ছে বাইরে চলে যায়। এই ব্যাপারগুলো হচ্ছে মানে নেগেটিভ ব্যাপারগুলো হচ্ছে তাদেরকে মুভ করার জন্য এক ধরনের ফোর্স করে আর কি। এই ব্যাপারটা যারা অ্যাফোর্ড করতে পারে তারা হচ্ছে তখন সিটি সেন্টার থেকে বাইরের দিকে চলে যায়। It will push people to outward from the city center, পেরিফেরি এরিয়ার দিকে যেতে শুরু করে। ওকে, ঠিক আছে সাইমা। এরপরে আমরা আসছি তারান্নুমকে পেলাম না। তারান্নুম আছো কি? আমি আরেকবার তোমাকে জিজ্ঞেস করছি, কারণ একবার না থাকাটা মানে একটা ক্রস চিহ্ন পড়া, আমি কিন্তু তোমাদের সেই প্রথম থেকেই বলছি। তো তারান্নুম, যদি তুমি আজকে না থেকে থাকো তাহলে কিন্তু একটা ক্রস চিহ্ন পড়ে গেল তোমার। ওকে, এরপরে আমি খাদিজাকে প্রশ্ন করেছি। খাদিজা প্রশ্নের উত্তর পেরেছো, তাই না খাদিজা? জি স্যার, বলেছি। ওকে, তুমি বলেছো, ভেরি গুড। এরপরে আমরা চলে যাব শ্রাবন্তী। শ্রাবন্তী আছো আমাদের সাথে? জি স্যার। শ্রাবন্তী, একটু করে বলো যে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কি বুঝি, কখন সেন্ট্রিফিউগাল ফোর্স শুরু হয়? স্যার, সেন্ট্রিফিউগাল ফোর্সটা শুরু হয় যখন এই যে আপরুটিং কজের জন্য মেইনলি, সরি স্যার, আমার ঠান্ডা লাগার কারণে কথা বলছি না। বলো, আস্তে আস্তে বলো। সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে মেইনলি বাইরের দিকে অ্যাট্রাকশনটা,
এটা তৈরি হয় যখন আপরুটিং কজের জন্য, না এটা মেইনলি আপরুটিং কজের জন্য তৈরি হয় না, এটা আপরুটিং কজের পরে যেটার কারণে বাইরের দিকে যাওয়ার জন্য ওরা অ্যাট্রাক্টেড হয়। It has a tendency to bring people and their economic activities to outwards. এটা তখন হয় যখন কনজেশন ডেভেলপ হয় সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য। সেই কনজেশনের কারণগুলো যেমন পপুলেশন, ট্রান্সপোর্টেশন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মানে যেটার কারণে কনজেশন তৈরি হয়। তো ওখানে মানুষের বসবাসযোগ্য পরিবেশ আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এটার কারণে তখন ওরা বাইরের আউটওয়ার্ডস, ওদের মুভমেন্ট মানে আউটওয়ার্ডস এর দিকে হতে থাকে। এটাই তো স্যার মেইনলি সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা বাইরের দিকে। ঠিক আছে, আমি তোমাকে আরেকটু এক্সটেন্ডেড প্রশ্ন করতাম। তুমি যদি অসুস্থ, আমি করছি না, হয়তো পরে আবার আমরা কোনোদিন করবো তোমাকে। ওকে, সন্দীপ আছো আমাদের সাথে? 128 রোল যার সন্দীপ। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ সন্দীপ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। সন্দীপ বলো যে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো কি কি? সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো কি কি? সন্দীপ, তুমি গত ক্লাসে ছিলে? ছিলাম। আচ্ছা বলো একটু। স্যার সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে চারটা আমরা দেখছিলাম, যে সাইড ফোর্স, ফাংশনাল কনভেনিয়েন্স, তারপর ফাংশনাল ম্যাগনেটিজম, তারপর হচ্ছে ফাংশনাল প্রেস্টিজ যেটা। আচ্ছা তুমি একটু বলো যে সেন্ট্রিফিউগাল ফোর্স কি? হচ্ছে না তো সন্দীপ, তুমি বুঝতে পারো নাই। মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে কেউ যদি মনোযোগ সহকারে ক্লাস না করো তাহলে সে বুঝবে না, পরীক্ষায় খারাপ করবে। আমি এবারও পরীক্ষার মধ্যে দেখতে পেরেছি যে অনেকেই খুব ভালো করেছে, আরবান জিওগ্রাফিতে A+ পেয়েছে বেশ কয়েকজন, বাট আবার উল্টো চিত্র আছে এই জায়গাটার মধ্যে, অনেকেই খুব খারাপ করেছে। সো ফলে এটা বোঝা যাচ্ছে যে বুঝা না বুঝার একটা ব্যাপার। কারণ আমি তো সবার জন্য একই রকম লেকচার দিয়েছি, ভিন্ন ভিন্ন ভাবে লেকচার তো দেইনি। আর আমি তোমাদেরকে চেষ্টা করি উঠিয়ে নিয়ে আসার জন্য 100% যাতে তোমরা বুঝো। একটা কোর্স আমি শুধু মুখস্থ করে স্লাইড দেখে কিছু নোট করে পরীক্ষায় পাশ করলাম বা ভালো রেজাল্ট করলাম, সেটা আমার কাছে মানে খুব বেশি যথার্থ মনে হয় না। আমি যদি একটা কোর্সের আদ্যপান্ত না বুঝলাম, আমি কোর্সটা থেকে যদি আমি কিছু না পেলাম, এখন এক এক শিক্ষকের পড়ানোর ধরন এক এক রকমের, কিন্তু আমি মনে করি যে আমি যেভাবে পড়াচ্ছি তাতে করে তোমাদের ইনপুট এবং আউটপুট এবং আউটকাম এই জিনিসগুলো তোমাদের খুব ভালো হবে। সেই জায়গাতে কেউ যদি মনোসংযোগ করতে না পারো বা ক্লাস করতে না পারো, এটা তোমাদের বিষয়, এবং তোমরাই কিন্তু শেষ পর্যন্ত শিখতেও পারবে না এবং ভালো মার্কসটাও অ্যাচিভ করতে পারবে না। ওকে, সন্দীপের পরে আমি আসছি মুবাশশিরা। মুবাশশিরা আছো? 155 রোল নাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুবাশশিরা তুমি একটু বলো, আমি সন্দীপকে যে প্রশ্ন করেছি। জি স্যার। স্যার যখন আমাদের সেন্ট্রাল এরিয়া, সিটি সেন্টার যখন মানে স্যাচুরেটেড হয়ে পড়ে আর এই আপরুটিং কন্ডিশন গুলো শুরু হয়, যে অনেক কনজেশন, তারপরে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, তখন দেখা যায় যে যারা হচ্ছে গিয়ে এফোর্ড করতে পারে তারা পেরিফেরির দিকে যাওয়ার চেষ্টা করে। আর এই ক্ষেত্রে প্রথম যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে পেরিফেরির সাথে আমাদের সেন্ট্রাল এরিয়ার ওয়েল কানেক্টিভিটি। যদি আমাদের সেন্ট্রাল এরিয়াটা পেরিফেরির সাথে ঠিকমতো কানেক্টেড না থাকে তাহলে দেখা যায় যে এইসব সমস্যা সত্ত্বেও মানুষজন প্রিফার করে সিটি সেন্টারেই থাকা। তো প্রথমেই দরকার ওয়েল কানেক্টিভিটি, তারপর দরকার পেরিফেরিতে হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপমেন্ট, এরপরে স্যার সার্ভিসেস, গুড সার্ভিসেস থাকতে হবে, তারপরে গুড এনভায়রনমেন্ট, তারপরে লো ল্যান্ড ভ্যালু, লো রেন্ট,
লো ট্যাক্সেস, এই সব কিছু তখন যারা এফোর্ড করতে পারে তারা তখন এসবের জন্য পেরিফেরির দিকে চলে। ভেরি গুড মুবাশশিরা, এই তো দেখো। সো এই দুটো তোমরা পার্থক্য দেখো যে বুঝা এবং না বুঝার একটা বড় ধরনের সমস্যা। তাহলে যারা সিরিয়াসলি ক্লাস করছো তারা বুঝতে পারছো এবং রেসপন্স করতে পারছো। এখন এইটার মধ্য দিয়ে আমি তোমাদের কিন্তু প্রথমেই বলছি যে এর মধ্য দিয়ে কিন্তু আমি তোমাদের ক্লাস অ্যাসেসমেন্টটা তৈরি করব। আমার সামনে কিন্তু খাতা আছে, আমি খাতা দেখে তোমাদের রোল কল করছি এবং এক একজনকে প্রশ্ন করছি। সুতরাং এই জায়গায় যদি তুমি রেসপন্ড করতে না পারো তোমার ক্লাস অ্যাসেসমেন্টের মার্কসটা কমে যাবে। চেষ্টা করো আমি যেভাবে পড়াচ্ছি সেটা তোমাদেরকে আমি 100% দেওয়ার চেষ্টা করি, এবং যদি না বুঝো আমাকে 100 বার প্রশ্ন করো, সেটাকে বুঝে নাও। আমি যখন তোমাকে প্রশ্ন করছি সেই একটা প্রশ্নই কিন্তু তোমার এই অ্যাসেসমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনও হতে পারে যে আমি পুরো এই কোর্সে একজনকে একটা প্রশ্নই করলাম, তো সেই ক্ষেত্রে সে যদি প্রশ্নের উত্তরটা না দিতে পারে তাহলে কিন্তু তার মানে নেগেটিভ মার্কিংটা চলে আসবে বা তার প্রতি আমার একটা নেগেটিভ অ্যাপ্রোচ চলে আসবে। ফলে তোমরা সবাই সবসময় সচেষ্ট থাকবে যে স্যার কিন্তু আমাকে যে কোনো সময় এই প্রশ্নটা করতে পারে, ফলে আমি সবসময় রেডি থাকবো। ওকে, তাহলে আজকে আমরা এই মুহূর্তে আমাদের 8 মিনিট সময় বাকি আছে এই সেশনের। আমরা আরেকটা সেশন রিনিউ করব, সেটাতে যাব, কিন্তু তার আগে আমরা নতুন একটা লেকচার শুরু করছি, যে লেকচারের নাম হচ্ছে আরবান গ্রোথ কম্পোনেন্ট। এখন আগের যেই ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটি এবং সেটা ডেভেলপমেন্টের যে কতগুলো ফোর্স আছে সেই ফোর্স গুলো নিয়ে কাজ আমরা শিখলাম। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে এই জায়গাতে এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্টারনাল স্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ মূলত আরবান এরিয়াটা এক্সপান্ড করছে, আরবান এরিয়াটা এক্সপান্ড করছে। আমি আশা করি তোমরা আরবান এরিয়াটা কি এখন বুঝতে পারো। সো এই আরবান এরিয়াটা যখন এক্সপান্ড করছে তখন এটা কতগুলো প্রসেসের মধ্য দিয়ে এই এক্সপানশনটা হয়ে থাকে, কতগুলো প্রসেসের মধ্য দিয়ে এক্সপানশনটা হয়ে থাকে। এই জায়গাতে প্রায়শই ছাত্রছাত্রীরা যে ভুলটা করে ফেলে সেটা হচ্ছে যে আমরা বলি আরবান গ্রোথ প্রসেসেস। তোমরা একটু খাতার মধ্যে একটু রেড মার্কিং করে লিখে রাখো, আরবান গ্রোথ প্রসেসেস, ঠিক আছে? আর এটার সাথে অনেকেই মিলিয়ে ফেলে আরবানাইজেশন প্রসেসেস। আরবানাইজেশন প্রসেসেস কিন্তু অন্য প্রসেস, আর আরবান গ্রোথ প্রসেসেস সেটা কিন্তু আবার আরেক ধরনের প্রসেস, যেটা ইন্টারনাল স্ট্রাকচার এবং আরবান এরিয়া ডেভেলপমেন্টের সাথে রিলেটেড। তাহলে আরবান গ্রোথ প্রসেসেস আর আরবানাইজেশন প্রসেসেস দুটা কিন্তু ভিন্ন জিনিস। তো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে শিখতে হবে দুইটার মধ্যে পার্থক্যটা কি। আমরা কিন্তু আরবানাইজেশন পড়ছি না এখন, মনে রাখতে হবে আমরা আরবানাইজেশন পড়ছি না এখন। আমরা এই মুহূর্তে পড়ব আরবান গ্রোথ প্রসেসেস। তো এই আরবান গ্রোথ প্রসেসেস গুলো কি কি আমি তোমাদেরকে একটা একটা করে বলছি। অনেকেই বলে এই জায়গাতে মানে 5টা গ্রোথ প্রসেসেস আছে, অনেকে 6টার কথা উল্লেখ করে। তাহলে আমরা ম্যাক্সিমামটাই শিখবো, আমরা 6টাই শিখবো এই জায়গাতে। তো তোমরা একটা একটা করে পয়েন্ট আগে লিখে নাও, তারপরে ওগুলোর ব্যাখ্যা আমি তোমাদেরকে দিব। আচ্ছা, আসো আমরা প্রথম যেই গ্রোথ প্রসেস সেটা আমরা বোঝার চেষ্টা করি। সেটাকে আমরা বলি কনসেন্ট্রেশন। প্রথম যেই প্রসেস সেই প্রসেসের নাম হচ্ছে কনসেন্ট্রেশন। অর্থাৎ এখন যেহেতু তোমরা ইন্টারনাল স্ট্রাকচার বুঝেছো, এখন এগুলো খুব দ্রুত বুঝে ফেলবা। ফলেই আমি কি করি, প্রথমে ফোর্স গুলো পড়াই, পরে আমি প্রসেসেস গুলো পড়াই। তো এটাকে আমরা বলছি যে আরবান গ্রোথ প্রসেসেস। অর্থাৎ একটা আরবান এরিয়া এক্সপান্ড বা ডেভেলপ করার জন্য যেই প্রসেস কাজ করে সেগুলোকে বলা হয় আরবান গ্রোথ প্রসেসেস। তাহলে নাম্বার 1 হচ্ছে কনসেন্ট্রেশন। একটু খেয়াল করে দেখো, প্রথম
পিপল এবং অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল তারা কি করে, তারা একটা জায়গায় এসে কনসেন্ট্রেটেড হয়। তাহলে এই প্রক্রিয়াটাকে, একদম প্রাইমারি প্রসেস, এই প্রক্রিয়াটাকে বলা হয় কনসেন্ট্রেশন। ঠিক আছে? তাহলে এর পরের যে প্রক্রিয়া আমি খুব ছোট করে বুঝাই, তারপরে তোমাদের যখন যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমি এটা আরো ডিটেল তোমাদেরকে বুঝাতে পারবো। তার প্রসেসটা, তারপরে যেটা আসে সেটাকে বলা হয় সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশন অর্থাৎ একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস সেন্ট্রাল এরিয়াতে শুরু হলো কনসেন্ট্রেশন দিয়ে, এবং সেটা আস্তে আস্তে ওই সেন্ট্রাল এরিয়াটার মধ্যে অ্যাডপ্ট করে গেল, এবং সেই প্রসেসটাকে আমরা বলছি কি, বলো তার প্রসেসটা পরেরটাকে কি বললাম? যে কোনো একজন। সেন্ট্রালাইজেশন। স্যার এটা একটু আবার বলবেন? সেন্ট্রালাইজেশন। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো না আমার কথাগুলো? প্রথমটা বুঝতে পেরেছো? জি স্যার, প্রথমটা বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথমটা হচ্ছে কনসেন্ট্রেশন, অর্থাৎ প্রথম একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস এসে সে কনসেন্ট্রেট হতে চায়, চেষ্টা করে যে কনসেন্ট্রেশন হওয়ার জন্য। যখন সে কনসেন্ট্রেটেড হয়ে গেল তখন সে ওই জায়গাতে একটা পার্মানেন্ট এন্টিটি বা বডি হিসেবে কি হয়, সেই জায়গাতে সেই জায়গার সমস্ত কিছু অ্যাডপ্ট করে ফেলে, তখন সেটাকে আমরা বলি কি, সেন্ট্রালাইজেশন। অর্থাৎ সে ওই জায়গাতে খাপ খাইয়ে গেল। তাহলে এইটা হচ্ছে প্রথম দুটো প্রসেস। এরপরে যে প্রসেসটা, যে পরবর্তী যে প্রসেসটা শুরু হয় সেটা হয় ডিকনসেন্ট্রেশন। ডিকনসেন্ট্রেশন এবং এর পরের ফেজটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা যখন সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স এর কথা বলেছি সেটার সাথে একটু ম্যাচ করার চেষ্টা করো। যদি ম্যাচ করে দেখো তাহলে তুমি পাবে যে প্রথমে কি হচ্ছে, প্রথমে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো তোমার সেন্টারে এসে জমা হচ্ছে, পরে ওই জায়গাতে আপরুটিং কন্ডিশন দেখা দিল। আপরুটিং কন্ডিশন দেখা দিলে কি হবে, কিছু কিছু পিপল এবং তার ইকোনমিক অ্যাক্টিভিটিস ওই সেন্টারের বাইরের দিকে চলে গেল। তাহলে এই প্রসেস গুলো কিন্তু একই রকমের। তাহলে কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশন প্রথমে হলো, অর্থাৎ তোমার একটা ইনার সিটি ডেভেলপ করার জন্য, এবং যখন তোমার আপরুটিং কন্ডিশন হলো তখন কিন্তু আরো দুটো ভিন্ন প্রসেস এই জায়গাতে শুরু হলো। অর্থাৎ যখন ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং মানুষ বাইরের দিকে চলে যেতে থাকলো তখন আবার দুটো প্রসেস কাজ করে এই জায়গাতে, সেগুলোকে আমরা ডি নাম দিচ্ছি, ডিকনসেন্ট্রেশন এবং ডিসেন্ট্রালাইজেশন। এরপরে এক একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রথমে যেমন প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিস একটা জায়গার মধ্যে কনসেন্ট্রেশন হয়, কিন্তু ডিকনসেন্ট্রেশন সময়ে তখন ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো তার পারফেক্ট জায়গা দখল করার চেষ্টা করে, একটা পারফেক্ট লোকেশন পাওয়ার চেষ্টা করে। তখন কি হয় খেয়াল করে দেখো, তখন ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আস্তে আস্তে তার মতো করে একটা সিটির একটা স্ফেয়ার বা এরিয়া বা লোকেশনের মধ্য গিয়ে সে কি হলো, ডিকনসেন্ট্রেটেড হতে শুরু করে, এবং সেই জায়গাটার মধ্যে ডিসেন্ট্রালাইজড হয়। অর্থাৎ ওই জায়গার থেকে সরে গিয়ে যখন আরেকটা জায়গার মধ্যে হচ্ছে তখন আমরা সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে বলছি যে সেই জায়গাতে ডিকনসেন্ট্রেশন হচ্ছে এবং ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে। তাহলে প্রথম যে দুটো ফেজ সেটা হচ্ছে কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশন। এর পরের দুটো ফেজ হচ্ছে ডিকনসেন্ট্রেশন এবং ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ সে কি করলো, সে ইনার সিটি থেকে পেরিফেরির দিকে যাচ্ছে, এবং সেই জায়গাতে তখন তোমার
সেন্ট্রালাইজেশনটা হয়ে যাচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, কনসেন্ট্রেশনটা হয়ে যাচ্ছে ডিকনসেন্ট্রেশন। ওকে, আমরা আবার লেকচারটা শুরু করছি। 64 জন জয়েন করেছো, আস্তে আস্তে অন্যরা জয়েন করলে করুক। তো আমার মনে হয় তোমরা এই যে 4টা প্রসেস, সেই 4টা প্রসেস বুঝতে পেরেছো। প্রথম প্রসেসটা হচ্ছে ইনার সিটি ডেভেলপমেন্ট প্রসেস, যেটাকে আমরা বলছি কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশন। তাহলে যখন কোনো একটা ইনার সিটি ডেভেলপ করে অথবা একটা প্রাইমারি স্টেজে শহরের ভিতরে ইকোনমিক অ্যাক্টিভিটিস মানুষ এসে জড়ো হতে থাকে, তার সাথে ইকোনমিক অ্যাক্টিভিটিস ও চলে আসে। প্রথমে একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস তার জায়গা খোঁজার চেষ্টা করে এবং তার পারফেক্ট জায়গা যখন পেয়ে যায় তখন সে ওই জায়গাতে স্থায়ী রূপ লাভ করার চেষ্টা করে। এই দুটোকে একসাথে আমরা বলছি কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশন। যখন এই প্রসেসটা শেষ হয়ে গেল তখন ওই জায়গাতে আমরা দেখছি যে এক ধরনের আপরুটিং কন্ডিশন শুরু হলো। তো আপরুটিং কন্ডিশন যখন শুরু হয়ে গেল তখন কিছু ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং মানুষ কি করে, সেই সেন্ট্রাল এরিয়া থেকে পেরিফেরির দিকে বা সাবারবানাইজেশনের ফলে পেরিফেরির দিকে যাওয়া শুরু করলো। তখন আবার এটারই পরবর্তী দুটো প্রসেস কাজ করে, যেটা আমার সিটির মধ্যেই হচ্ছে কিন্তু সেন্ট্রাল এরিয়ার বাইরে চলে যাচ্ছে। মানুষ এবং তার ইকোনমিক অ্যাক্টিভিটিস সেন্ট্রাল এরিয়ার বাইরে চলে যাচ্ছে। তখন আমরা এটাকে বলছি যে যেহেতু প্রথমে কনসেন্ট্রেশন হয়েছে তখন এটা ডিকনসেন্ট্রেশন হলো, এবং যেহেতু সেন্ট্রালাইজেশন হয়েছে প্রথম ফেজে, এর পরবর্তীতে ডিসেন্ট্রালাইজেশন হলো। তাহলে এই যে 4টা ফেজ বা 4টা প্রসেস, এটা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। তাহলে আমরা এই 4টা ফেজকে একটার সাথে আরেকটাকে আলাদা করতে পারছি কিনা এটা কিন্তু বুঝার বিষয়। অনেকেই কিন্তু দেখা যায় যে কি 4টাকে কি করতে পারছে না,
আলাদা করতে পারছে না, মনে করছে যে একটাই ইস্যু এই জায়গাটার মধ্যে বা দুটো ইস্যু বড়জোর, কিন্তু এই জায়গাতে 4টে ইস্যু। তো আমি আমি মনে করছি যে তোমরা বুঝেছো, তারপরে আমি তোমাদের যখন প্রশ্ন নিব তখন হয়তো আরো হয়তো তোমরা বুঝবে, কারণ তোমাদের হয়তো অনেকের কাছেই এখন মনে হবে যে বুঝো না এই ব্যাপারটা, তখন আমি আবার বোঝানোর চেষ্টা করবো। ওকে, এর পরের যেই প্রসেস সেটাকে আমরা বলছি সেগ্রিগেশন। সেগ্রিগেশন, তো সেগ্রিগেশনটা কখন বোঝা যায়? তখন যখন একটা আরবান এরিয়া বেশ ভালোভাবে ডেভেলপ করে যায়, এবং এই যে আমরা বললাম সেন্ট্রাল এরিয়া থেকে একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস সেটা বাইরের দিকে চলে আসলো, এবং বাইরে সে এককভাবে কোনো একটা জায়গা দখল করে নিল, এবং সে অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে আলাদা হয়ে সেই জায়গাটাকে দখল করে নিল, এবং সে আলাদা হয়ে গেল। এবং এই যে আলাদা হয়ে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেটা কিন্তু প্রাইমারি স্টেজে আমরা যেটা দেখেছি যে একই সাথে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো কি হয়, কনসেন্ট্রেটেড হয়। কিন্তু যখন আলাদা হয়ে গেল তখন আমরা বুঝতে পারি যে সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস এককভাবে সেই সেই আরবান স্পেসটাকে দখল করে নিল। তখন সেটা কি হয়, শহরের মধ্যে সেটা একেবারেই আলাদাভাবে বোঝা যায় যে না, এইটা একটা আলাদা এন্টিটি, এইটা একটা আলাদা ল্যান্ড ইউজ, এবং এটা একটা আলাদা ইকোনমিক অ্যাক্টিভিটিস ইত্যাদি ইত্যাদি। যেমন তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, সাধারণত কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশনের পরে যখন ডিকনসেন্ট্রেশন এবং ডিসেন্ট্রালাইজেশন শুরু হলো, তখন সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল সেগ্রিগেশন হতে থাকে। রেসিডেন্সিয়াল সেগ্রিগেশন হতে থাকে কারণ তোমাদেরকে আমি বলেছি যে এই যে আপরুটিং কন্ডিশন যখন শুরু হলো, তখন মানুষ আসলে চিন্তা করে সে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বাইরের দিকে চলে যাবে। তখন মানুষ যদি বাইরের দিকে চলে যায়, তখন তার ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রাইম ফ্যাক্টর না হয়ে তার রেসিডেন্সটা একটা প্রাইম ফ্যাক্টর হিসেবে দেখা দেয়। ফলে আমরা প্রথমে যেই সেগ্রিগেশনটা দেখি সেটাকে আমরা বলি রেসিডেন্সিয়াল সেগ্রিগেশন, এবং প্রথমে মূলত রেসিডেন্সিয়াল সেগ্রিগেশনই হয়, পরে তার ইকোনমিক অ্যাক্টিভিটিস আসলে সেই জায়গাতে আস্তে আস্তে যেতে থাকে। যেমন একটু খেয়াল করে দেখো, আমরা যদি সেই প্রথম দিকে ঢাকা শহরের ডেভেলপমেন্টটাকে খেয়াল করি, তখন যেই 400 বছরের পুরনো যেই শহর, সদরঘাট ভিত্তিক এলাকার যে শহর, সেই পুরনো এরিয়াতে কনসেন্ট্রেশন হলো, সেন্ট্রালাইজেশন হলো, সেই জায়গার থেকে যখন কনসেন্ট্রেশন এবং ডিসেন্ট্রালাইজেশন হতে শুরু করে, তখন কিন্তু আসলে কিছু প্রাইম রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করে এই পুরনো শহরের বাইরে। এর মধ্যে প্রথম যেই রেসিডেন্সিয়াল এরিয়া আমরা দেখি 1958-এ হয়েছে, সেটা হচ্ছে ধানমন্ডি। তাহলে ধানমন্ডি পুরনো ঢাকার থেকে অনেক দূরে তখন, যেটা মনে করা হতো। এখন আমরা মনে করি যে ধানমন্ডি তো পুরনো ঢাকার থেকে খুব বেশি দূরে না। তাহলে একটু খেয়াল করে দেখো যে মানুষ কি করলো, যে এই রকমের একটা আবাসিক এলাকায় মানুষ মাইগ্রেট করতে শুরু করলো। কিন্তু সবাই তো পারে নাই, সবাই তো আসে নাই। যারা এফোর্ড করতে পেরেছে, যারা জমি পেয়েছে, তারা এই জায়গাতে এসছে। কিন্তু তার সাথে সাথে কি অন্যান্য রেসিডেন্সিয়াল এরিয়ার ডেভেলপমেন্ট হয় নাই? হয়েছে, হয়তো সেটা প্ল্যান না, আনপ্ল্যান গ্রোথ হয়েছে। তারপর থেকে মানুষ কিন্তু আরো নর্থের দিকে আসা শুরু করেছে। এবং তোমরা খেয়াল করে দেখো, একই ভাবে সেই সময়ে তোমার মালিবাগ, মৌচাক, আবার আমরা ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ফ্রিঞ্জেও দেখি যে অনেকগুলো এরিয়া ডেভেলপ করেছে। কিন্তু সেই এরিয়াগুলো মূলত রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করেছে, এবং অ্যাকর্ডিং টু তোমার সিটিজেন্স ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সেগুলো রিলেটেড। যেমন খেয়াল করে দেখো, যারা ওয়েলদি পিপল, যারা রিচ পিপল, তারা হয়তো তোমার ধানমন্ডির দিকে আসতে পেরেছে, কিন্তু যারা পুয়ার পিপল তারা হয়তো অন্য জায়গায় শিফট করে আসার শুরু করেছে বা সেন্টারে থেকে গিয়েছে। বা যারা মিডল ইনকাম পিপল, তারা হয়তো তাদের মতো, তাদের চাহিদা মতো জায়গা খুঁজে নিয়েছে এবং সেই জায়গাতে কি করেছে, তারা মাইগ্রেট করে চলে এসছে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা দেখছি সেগ্রিগেশন হিসেবে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে রেসিডেন্সিয়াল এরিয়া সেগ্রিগেশন হয়ে গেল, পরবর্তীতে আস্তে আস্তে আরো অন্যান্য যে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো সেগ্রিগেটেড হতে থাকে,
তার মধ্যে আমরা দেখি যে একটা কমার্শিয়াল সেগ্রিগেশনও হতে পারে, আবার এই জায়গাতে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সেগ্রিগেশন হতে পারে, আবার কখনো ইনস্টিটিউশনাল সেগ্রিগেশন এই জায়গাটার মধ্যে হতে পারে। তাহলে হয়তো প্রথমে রেসিডেন্সিয়াল সেগ্রিগেশন হচ্ছে, কিন্তু সমসাময়িক সময়ে যেহেতু মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো সেগ্রিগেটেড হতে থাকে, তখন কিন্তু আমরা দেখি যে কমার্শিয়াল সেগ্রিগেশন, ইন্ডাস্ট্রিয়াল সেগ্রিগেশন, ইনস্টিটিউশনাল সেগ্রিগেশন, এই সেগ্রিগেশন গুলো তখন আস্তে আস্তে হতে থাকে। তাহলে এই পর্বটাকে আমরা বলছি কি সেগ্রিগেশন। তাহলে একটু খেয়াল করে দেখো, তোমাদের কাছে হয়তো এই মুহূর্তে মনে হবে যে ডিকনসেন্ট্রেশন এবং ডিসেন্ট্রালাইজেশনের সাথে সেগ্রিগেশন মিলে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা মিলে যাবে, কিন্তু এর ফলে যেই ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে যে কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনের ফলে আস্তে আস্তে এক একটা ল্যান্ড ইউজ অথবা মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেক সময়ই তোমার কি হয়, একেবারে সেগ্রিগেটেড হয়ে যায়। আবার কোন কোন জায়গায় একটা মিক্সড ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসেবে ডেভেলপ করতে পারে। তবে যেই শহর যত বেশি প্ল্যান্ড ওয়েতে ডেভেলপ হবে, তার সেগ্রিগেশনটা তত বেশি চোখে পড়ার মতো হবে। কারণ একটা জিনিস আছে প্ল্যানিং এ যেটা আমরা শিখাই, সেটা হচ্ছে যে তোমার একটা ল্যান্ড ইউজ আরেকটা ল্যান্ড ইউজের সাথে যদি সম্পর্ক না থাকে, অর্থাৎ একটা ইন্টারডিপেন্ডেন্সি না থাকে, তাহলে একটা ল্যান্ড ইউজ আরেকটা ল্যান্ড ইউজ থেকে দূরে সরে যায়। অর্থাৎ কখন দূরে সরে যায়? একটা ল্যান্ড ইউজ যখন আরেকটা ল্যান্ড ইউজ থেকে ডেট্রিমেন্টাল হয়, একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস যখন আরেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর কন্ট্রাডিক্ট করে, তখন এই সেগ্রিগেশনটা আরো বেশি চোখে পড়ে। তার মানে কি, এটা তখন প্ল্যান্ড ওয়েতেই ডেভেলপ করে। কিন্তু বিশ্বের মধ্যে দেখা গেছে যে যে সমস্ত ডেভেলপ কান্ট্রি গুলো আছে, সেই শহরগুলো সাধারণত প্ল্যান্ড ওয়েতে ডেভেলপ হয়, কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের যে শহরগুলো আছে, সেগুলো কিন্তু এমনিতেই অটোমেটিক্যালি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। অর্থাৎ আমাদের যে আরবান এরিয়া ডেভেলপ হচ্ছে, সেটা অনেক সময় দেখা যায় যে প্ল্যানের বাইরে গিয়ে ডেভেলপ হচ্ছে। ফলে অনেক সময় আমরা কিন্তু সেই সেগ্রিগেশনটা খুব ভালো মতো শহরের মধ্যে দেখি না। দেখা যাচ্ছে যে কি, যে সবগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস অথবা সবগুলো ল্যান্ড ইউজই তোমার একসাথে হয়ে যাচ্ছে। ফলে প্ল্যান ডেভেলপমেন্টটা সেই জায়গাতে আর চোখে পড়ে না। ফলে আমি কিছু অ্যানোমালিজও তোমাদের সাথে এই জায়গাতে তুলে ধরলাম। তাহলে আশা করছি তোমরা এই যে 5টা প্রসেস, কনসেন্ট্রেশন, সেন্ট্রালাইজেশন, ডিকনসেন্ট্রেশন, ডিসেন্ট্রালাইজেশন এবং সেগ্রিগেশন, এই 5টা প্রসেস তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তো প্রশ্ন করবে, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। এখন শেষ যে পয়েন্ট, এটা অনেকেই এটার সাথে অ্যাড করতে চায়, অনেকেই অ্যাড করতে চায় না। এটাকে আমরা বলি ডিকে বা আরবান ডিকে। এই যে একটা শহর বড় হচ্ছে বা একটা আরবান এরিয়া ডেভেলপ করছে, এর মাঝখানে পুরনো যেই অংশ শহরের, সেই অংশটা থেকে মানুষ যখন আস্তে আস্তে মাইগ্রেট করতে শুরু করে এবং সেই জায়গাতে যখন এই আপরুটিং কন্ডিশনটা শুরু হয়, তখন সেই জায়গার মধ্যে এক ধরনের ডি ইকোনমিক অ্যাক্টিভিটিস, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডি রেসিডেন্সিয়ালাইজেশন, এই জিনিসগুলো শুরু হয়। অর্থাৎ শহরের সেই পুরনো অংশটা ডিকে হয়ে যায়, কর্মহীন হয়ে যায় এবং সেই জায়গাতে ইকোনমিক ফাংশন রান করে না। তো সেই কারণে সেই এরিয়াতে দেখা যায় যে কি, প্রথমে যে বিল্ডিং গুলো হয়েছিল, সেই বিল্ডিং গুলো পুরনো হয়ে গেল এবং সেই বিল্ডিং এর মধ্যে থাকাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফলে মানুষ সেই জায়গা থেকে মাইগ্রেট করে বাইরের দিকে চলে আসলো। ফলে ওই জায়গাটা ডিকে হয়ে গেল। ডিকে কথাটার অংশটা কি? ডিকে কথাটার অংশটা হচ্ছে সেই এরিয়াটা মানুষের বসবাস অযোগ্য হয়ে যাওয়া। ফলে মানুষ আর ঝুঁকির মধ্যে থাকতে চায় না এবং মানুষ সেই জায়গাতে মাইগ্রেট করে চলে আসে। সেই কারণে এটাকে বলা হয় প্রসেসের একটা অংশ হচ্ছে ডিকে, অর্থাৎ শহরের কোনো একটা অংশ বসবাসের অযোগ্য হয়ে যাওয়া। আমরা বাইরের বিশ্বে দেখি, আমাদের অনেক মানে ডেভেলপ কান্ট্রি আছে বা ধনাঢ্য কান্ট্রি আছে, যে কান্ট্রির অনেক শহরেই এই যে ডিকে হয়ে যাওয়ার পরে শহরের ওই অংশটাকে প্রিজার্ভ করার চেষ্টা করে, যে এইটা হচ্ছে শহরের হেরিটেজ। যেমন পুরনো ঢাকা, আমাদের ঢাকা শহরের জন্য হেরিটেজ, কিন্তু
আমরা এই যে হেরিটেজ সেটা হয়তো সংরক্ষণ করতে পারছি না, আমরা পুরনো বিল্ডিং গুলোকে ভেঙে ফেলছি, ভেঙে আমরা নিজের মতো করে বিল্ডিং তৈরি করছি। তো যেহেতু আমাদের মতো শহর, হ্যাঁ পানাম সিটি একটা মানে অনন্য সাধারণ এক্সাম্পল। পানাম সিটি তো আর গ্রো করে নাই, সিটি হিসেবে ডেভেলপ করে নাই। তো আমরা যে সিটিগুলো এখন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি। যেমন ঢাকা শহরে কিন্তু আমরা এই ধরনের একটা ডিকে ফেজ হয়তো আমরা দেখতে পেতাম যদি আমরা পুরনো বিল্ডিং এবং পুরনো অংশগুলোকে সংরক্ষণ করতাম, মানে অ্যাজ এ হোল আমরা পুরোটাকে যদি সংরক্ষণ করতাম। কিন্তু আমাদের যে রিসোর্স, আমাদের যে হিউম্যান ক্যাপাসিটি, সেটাতে বলে যে পুরনো ঢাকার এই অংশটা আরো বেশি ভাইব্রেন্ট হয়েছে, এই জায়গাতে মানে পপুলেশনের কনসেন্ট্রেশন আরো বেশি, আরো অনেক হাই, এখনো পর্যন্ত এই জায়গাতে বিজনেস রান করছে, তাই না? তো আমরা হয়তো সেই ডিকে অংশটাকেই ওইভাবে ওই জায়গাতে মধ্যে দেখতে পাচ্ছি না। কিন্তু পৃথিবীর অনেক দেশ, যেমন তোমরা খেয়াল করে দেখো ইউকের অনেকগুলো শহর আছে, আমি তো অ্যাটলিস্ট এরকম 2টা শহর দেখেছি যে জায়গাতে ডিকে হয়েছে, তো সেই জায়গাতে হয় রিনিউয়াল প্রসেসে সেটাকে আবার নতুন করে ডেভেলপ করেছে। কিন্তু ইউকেতে দেখা যায় যে শহরের যে অংশটা ডিকে হয়েছে, বিশেষ করে যেই অংশটাকে হেরিটেজ করে রাখা যায়, সেটাকে একটা হেরিটেজ করে রেখে দেওয়া হয়েছে। যেমন গ্লাসগো শহরে গেলে তোমরা দেখতে পাবে, ম্যানচেস্টার শহরেও আছে কিছু কিছু অংশ, তারপরে ব্রেডফোর্ড শহরের অনেকখানি আছে যে অংশটাকে মানুষের বসবাসের জন্য আর তারা ধরে রাখেনি, কিন্তু এটাকে হেরিটেজ হিসেবে ধরে রেখেছে, কারণ ওই জায়গাতে ওই হেরিটেজকে কেন্দ্র করে অনেক মানুষ ওই জায়গাতে কি করে, মানে টুরিস্ট হিসেবে যায় এবং সেগুলো দেখতে যায়। তাহলে এইটাও শহরের একটা অংশ, যে কোনো এক সময় এই শহরের এই অংশটা ডেভেলপ করেছিল, মানুষ থাকতো, তার ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু সেই অংশটাকে কি করেনি, সেই অংশটাকে রিনিউ করেনি, সেই অংশটাকে ওইভাবেই রেখে দিয়েছে মানুষকে অন্তত দেখানোর জন্য, দেখো আমাদের হেরিটেজ কি ছিল। তো আমরা চাইলে পুরনো ঢাকার অনেক অংশটাকেই হেরিটেজ হিসেবে রেখে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের নগর প্রশাসন ব্যবস্থা এটাকে খুব বেশি ভালোভাবে নিতে পারে নাই, হেরিটেজ হিসেবে রাখতে পারে নাই, এবং ডিকে যেই কথাটাকে আমি ডিকে হিসেবে বলছি, সেই হিসাবে যদি এটা প্রিজার্ভ করতো তাহলে আমরা ডিকে প্রসেসটাকে বুঝতে পারতাম। কিন্তু এখন সেটা বুঝার কোনো উপায় নাই। তবে কিছু কিছু জায়গায় এখনো আমরা দেখলে বুঝি যে সেই 400 বছর আগের যে স্থাপত্য সেগুলো কেমন ছিল। আসলে এগুলোই হচ্ছে একটা শহরের জন্য হেরিটেজ। তাহলে আমরা প্রসেসগুলো আমরা বুঝতে পারলাম যে এই জায়গাতে আমরা 6টা প্রসেস রাখবো। এর মধ্যে প্রথমটা হচ্ছে কনসেন্ট্রেশন, তারপরেরটা হচ্ছে সেন্ট্রালাইজেশন, তারপরেরটা হচ্ছে ডিকনসেন্ট্রেশন, তারপরেরটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, এবং এরপরেরটা হচ্ছে সেগ্রিগেশন, এবং আরো একটা প্রসেস এর সাথে আমরা যোগ করি, সেটা হচ্ছে আরবান ডিকে। আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, কিন্তু তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আমাকে করতে পারো। এগুলোকে আমরা বলছি কি, আরবান গ্রোথ প্রসেসেস। আরবান গ্রোথ প্রসেস, যখন আমরা আরবানাইজেশনের প্রসেস গুলো পড়বো তখন এটার সাথে আমরা আলাদা করার চেষ্টা করব যে দুটো এক জিনিস নয়। স্যার, হ্যাঁ স্যার আমার একটু কোশ্চেন, স্যার ডিসেন্ট্রালাইজেশন আর ডিকনসেন্ট্রেশনের মধ্যে ডিফারেন্স তো স্যার বুঝতে পারতেছি না, একটু যদি ক্লিয়ার করতে। তুমি দেখো, তুমি কি কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশনের মধ্যে পার্থক্য বুঝেছো? জি স্যার, খানিকটা না, বলো ভালো অথবা খারাপ, তা না হলে তুমি ওই দুটো বুঝবে না। স্যার মোটামুটি স্যার কনসেন্ট্রেশন যেটা, সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা ওই জায়গায় হচ্ছে ডাইভার্ট হবে ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি যখন অন্যান্য বিষয়গুলো সেখানে মানে ইভেন একটা সেন্টারকেই যদি আমরা ধরি তখন দেখা যায় ওই জায়গাতেই ওটা অ্যাডাপ্ট করবে, সেখানকার এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করাটাই হলো, সেটাই হচ্ছে মানে কনসেন্ট্রালাইজেশন। কিন্তু স্যার ডিফারেন্সটা বুঝতেছি না। সেন্ট্রালাইজেশন হ্যাঁ, সেন্ট্রালাইজেশন যখন একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস তোমার একটা সিটি সেন্টারের মধ্যে ঢুকলো, অর্থাৎ তখন তো আর আমরা সিটি সেন্টার বলি না, ইনিশিয়াল স্টেজে যখন একটা শহর গড়ে ওঠা শুরু করলো, একটা
একটা শহর যখন গড়ে ওঠা শুরু করলো, তখন একটা এরিয়ার মধ্যে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস এসে কি হয়, জড়ো হতে থাকে। এই যে জড়ো হওয়াটা, এই জড়ো হওয়াটাকে বলি আমরা কি, এই জড়ো হওয়াটাকে আমরা বলি কনসেন্ট্রেশন। এবং কনসেন্ট্রেশন মানে কি, একসাথে এসে জড়ো হতে থাকলো, কিন্তু তখনও তার একটা জায়গা কিন্তু সে খুঁজে পায় নাই ওই এরিয়াটার মধ্যে। এর কিছুদিনের মধ্যে দেখা যায় যে, খেয়াল করে দেখো যে মানে একটা কি হয়, একটা এডুকেশন পাড়া হয়, যেমন স্কুল কলেজগুলো একসাথে হতে থাকে। তার মানে প্রথমে হয়তো দেখা গেল যে একটা স্কুল কলেজ হলো বা অন্যটা অন্য পাশে হয়েছে, কিন্তু এরপরে দেখা যায় যে সেই জায়গাতে আস্তে আস্তে কনসেন্ট্রেট হতে থাকে। তাহলে সেই জায়গাটার মধ্যে কনসেন্ট্রেট হওয়া মানে আসা, এরপরে ওই জায়গাটার মধ্যে সেন্ট্রালাইজড হলো, এবং অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো তাদের মতো সেন্ট্রালাইজ হতে শুরু করে। কিন্তু প্রথমে কনসেন্ট্রেশন ফেজে কিন্তু ওই জিনিসটা বোঝা যায় না। যখন আরো ইকোনমিক অ্যাক্টিভিটিসে এই সেন্টারের মধ্যে জড়ো হতে থাকে, তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে কোনো একটা জায়গায় এসে সেন্ট্রালাইজ হচ্ছে। আমাদের যদি ছোট শহরগুলো তোমরা দেখো, তখন কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি সেন্ট্রালাইজড হতে পারে, কিন্তু তারা সবাই হচ্ছে মানে কনসেন্ট্রালাইজড হতে পারবে না, এরকম কিছু। সেটাও হতে পারে যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়তো সেই জায়গাটাই নিতে পারলো না, ফলে তারা ফ্লোটিং হয়ে গেল, এরকম হতে পারে। কিন্তু আমরা দেখি যে আমরা তো এখন ইকোনমিক অ্যাক্টিভিটিস দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এটা আসলে ল্যান্ড ইউজ হিসাবে কি হয়, ল্যান্ড ইউজ হিসাবে একটা মানে রেজাল্টেন্ট ফোর্স অথবা আউটকাম হিসেবে দেখা যায়। যদি ছোট শহরগুলো তুমি অবজার্ভ করো, তাহলে দেখবে যে এই ধরনের কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে, এবং ওটা পরবর্তীতে আসলে সেন্ট্রালাইজড হয়ে গেল। যেমন মনে করো যে আমি কয়েকটা এক্সাম্পল বললাম, যে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো এক জায়গায় গ্রুপ টুগেদার করলো, ব্যাংক বীমা প্রতিষ্ঠান একটা জায়গায় গ্রুপ টুগেদার করলো, তারপরে রিটেল যে সমস্ত বিজনেস গুলো আছে সেগুলো একটা জায়গায় হয়ে গেল। তাহলে কনসেন্ট্রেশন হয়েছিল সব একই সাথে, কিন্তু সেন্ট্রালাইজেশন যখন হয়ে গেল, তখন আমরা দেখলাম যে কি, স্পেস হয়তো একটাই, কিন্তু তারা আলাদা আলাদা গ্রুপ টুগেদার হয়ে গেল। ফলে সেই সময়ে একটা সেন্ট্রালাইজেশন এবং কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশন বোঝা যায় যে হ্যাঁ, ফার্স্ট ফেজে কনসেন্ট্রেশন হয়েছে, পরে সেন্ট্রালাইজড হয়ে গেছে এগুলো। ঠিক একই ভাবে যখন এদের মধ্য থেকে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস অন্য একটা জায়গায় গিয়ে এই রকম রূপ লাভ করবে, মনে করো সেন্ট্রাল এরিয়া থেকে পেরিফেরিতে গিয়ে আবার হবে, তখনই আমরা কিন্তু সেটাকে বলছি ডিকনসেন্ট্রেশন এবং ডিসেন্ট্রালাইজেশন। কিন্তু ঘটনাটা একই, অর্থাৎ সে ওই জায়গাতে না থেকে শহরের অন্য একটা জায়গার মধ্যে কি হচ্ছে, কনসেন্ট্রেটিং হচ্ছে আবার সেন্ট্রালাইজ কিংবা হচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো? তখন আমরা সেটাকে বলি তাহলে কি কনসেন্ট্রেশন আর মানে সেন্ট্রালাইজেশন কি শুধু মানে যখন কোর এলাকায় হবে তখন সেটাকে বলবো, আর পেরিফেরি এলাকায় হলে তখন আমরা হচ্ছে নাম দিচ্ছি ডিকনসেন্ট্রেশন বা ডিসেন্ট্রালাইজেশন। রাইট। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার সেগ্রিগেশনটা যদি একটু বুঝিয়ে দিতেন। সেগ্রিগেশন যখন কনসেন্ট্রেশন, ডিকনসেন্ট্রেশন এবং ডিসেন্ট্রালাইজেশন হলো, তখন যদি মনে হয় যে তুমি প্রত্যেকটা ল্যান্ড ইউজকে আলাদা করে দেখতে পাচ্ছ, এই যে প্রত্যেকটা ল্যান্ড ইউজকে তুমি যখন আলাদা করে ফেলতে পারছো, দেখতে পাচ্ছ, শহরের মধ্যে বোঝা যাচ্ছে, তখনই সেটাকে আমরা বলি সেগ্রিগেশন। খেয়াল করে দেখো, আমরা বলি যে রেসিডেন্সিয়াল এরিয়া, তাহলে রেসিডেন্সিয়াল এরিয়া আলাদাভাবে তুমি কি বুঝতে পারছো? ঢাকা শহরের মধ্যে আমরা কেন বারবার ঢাকা শহরের এক্সাম্পল দিচ্ছি? ঢাকা শহর ইজ কোয়াইট ওল্ড সিটি, এবং এটার মধ্যে এই ডেভেলপমেন্টের ফেজ গুলো বোঝা যায়। চিটাগং এর মধ্যেও বোঝা যায়, কিন্তু ঢাকাতে আমরা খুব ভালো মতো বুঝতে পারি। তাহলে আমরা যখন বলি যে ঢাকা শহরের আবাসিক এলাকাগুলো কোনগুলো, তখন আমরা বলি যে উচ্চবিত্তের আবাসিক এলাকা, ঠিক আছে? তখন বলি যে ধানমন্ডি, গুলশান, বারিধারা, উত্তরা। তাহলে এগুলো থেকে আমরা বুঝার চেষ্টা করি যে এগুলো সেগ্রিগেটেড হয়ে গেছে, মানে সেগ্রিগেশন, রেসিডেন্সিয়াল সেগ্রিগেশনটা খুব ভালো বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যদি একটা ছোট শহর অবলোকন করো, ছোট শহরকে ইনভেস্টিগেট করো,
তখন কি এইভাবে বোঝা যাবে? তুমি কি বুঝতে পারবে এই সেগ্রিগেশন গুলো? না স্যার, বোঝা যাবে না। তাহলে এই ফেজটাকে আমরা বলছি সেগ্রিগেশন। সেগ্রিগেশন, জি স্যার, বুঝতে হবে। তাহলে এই সেগ্রিগেশন আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে রেসিডেন্সিয়াল সেগ্রিগেশন, কিন্তু এই সেগ্রিগেশন গুলো কিন্তু কমার্শিয়াল সেগ্রিগেশন হতে পারে, এই সেগ্রিগেশন ইন্ডাস্ট্রিয়াল হতে পারে। যেমন এখন ঢাকা শহরে আরেকটা সেগ্রিগেশন খুব ভালো বোঝা যায়। আগে কিন্তু এই যে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই ছিল, মিক্সড হিসেবে ছিল, কিন্তু এখন দেখো যে তোমার আশুলিয়াতে একটা কি হয়েছে, একটা সেগ্রিগেটেড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপ করেছে। আমরা বলছি সেগ্রিগেটেড, আসলে আমরা বলছি যে আলাদাভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপ করেছে। মানে দিস এরিয়া ইজ segregated from other land uses. বুঝতে পেরেছি। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো আমাকে। স্যার, এই টপিকটা কোন বই থেকে পড়তে পারি আমরা? এই টপিকটা তোমরা আপাতত আমার লেকচারটাই বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিব। সাকিব আছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি এই বইটার আমাদের কোনো পিডিএফ ভার্সন নাই আমার কাছে। এই বইটা আছে হচ্ছে আমাদের সেমিনার লাইব্রেরিতে। তো সেই সেমিনার লাইব্রেরিতে আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা পিডিএফ ভার্সন তৈরি করতে, কারণ এখন তো সবাই আসতে পারবে না ডিপার্টমেন্টে। এটা আমি স্ক্যান করে তোমাদের ওই অংশগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু এখন তোমরা যেটা খুব খেয়াল করবা, আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি, যেভাবে বুঝাচ্ছি, এটা তোমরা নোট করার চেষ্টা করো। এটা তোমাদের বেসমেন্টটা তৈরি করে ফেলবে। এরপরে তুমি এক্সটেন্ডেড বইয়ের ভিতরে পড়ে আরো বেশি এক্সট্রাক্ট করার চেষ্টা করো, আরো বেশি বুঝার চেষ্টা করো। ওকে, তোমরা কি দেখো আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে? আমি আজকে এই টপিকটা মানে তোমাদেরকে বুঝিয়েই শেষ করতে চাই, এবং নেক্সটে আমরা যখন আবার ক্লাস শুরু করব তখন কিন্তু এটার উপর প্রশ্ন করে আমরা ক্লাস শুরু করব। আমি চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে রেফারেন্সটা দেওয়ার জন্য, অথবা যদি স্ক্যান কপি করতে পারি তাহলে তোমাদেরকে দেওয়ার জন্য। বাট তোমরা যে নোটটা লিখেছো সেটার দিকে একটু খেয়াল রেখো। জি স্যার। ওকে, তো আমি তোমাদেরকে আবারও বলছি যে আমরা 6টা প্রসেস সম্বন্ধে জানলাম: কনসেন্ট্রেশন, সেন্ট্রালাইজেশন, ডিকনসেন্ট্রেশন, ডিসেন্ট্রালাইজেশন, সেগ্রিগেশন এবং আরবান ডিকে। সাকিব আছো আমাদের সাথে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আছো, কিন্তু আমি উপস্থিতি কিছু কম দেখছি আজকে। ব্যাপারটা কি? ঘুম থেকে উঠতে পারলো না অনেকেই? স্যার সকালে তো স্যার এই কারণে মনে হয় ঘুম থেকে উঠতে পারলো না, কিন্তু সকালেই তো ক্লাসটা ভালো হয়, তাই না? জি স্যার। তো এইভাবে অনেকে মিস করলে কিন্তু এই কোর্সটাতে ভালো মার্কস পাওয়া যাবে না। তুমি একটু সবাইকে জানিয়ে। আচ্ছা স্যার, আমি জানাবো স্যার। রিসেন্টলি একটা ক্লাসে করা হার কমছে স্যার, এই কারণে। এটা কেন হার কমে গেল হঠাৎ করে? এটা তো জানি না স্যার। মেইনলি স্যার এই যে স্যার ক্লাস টাস হয় না তো মাঝে মাঝে, এই কারণে হয়তো বা। ক্লাস হয় না মানে কি? তোমাদের শিক্ষকরা ক্লাস নেন না? স্যার উইকে একটা ক্লাস, সেটাও ঠিক মতো হয় না। তোমাদের এই প্রবলেম গুলো বলতে হবে যাতে আমরা মিটিং এ আলোচনা করতে পারি, তা না হলে তো তোমরাই সাফার করবে ইন দ্য লং রান। স্যার অনেক ক্লাসই হয় না স্যার, উইকলি অনেকগুলা ক্লাস হয়, 2-3 উইক পর পর হয়, তো এইগুলা স্যার ঝামেলা হইতেছে। ও, এই জন্য কিছু মনোসংযোগ হারিয়ে ফেলছো। জি স্যার। আর স্যার রিমোট সেন্সিং কোর্স আছে স্যার, ওইটা তো স্যার শুরুই করতে পারি না স্যার। মানে স্যার এই তো স্যার কোনো স্যার এটা হলাম রফিক স্যার। স্যার আচ্ছা, রফিক স্যারের রিমোট সেন্সিং কোর্স শুরুই হয়নি এখনো পর্যন্ত? আর ট্রান্সপোর্ট জিওগ্রাফি স্যার বলছিল যে শুরু করবে, কিন্তু পরে আর কোনো
স্যার ম্যাডাম আর ফোনও দেয় না স্যার, আর উনি কিছু শুরু হয়নি বলতেছেও না। না আচ্ছা দাঁড়াও, আমি তাহলে এই দুইটা নোট করে নিই। আমাদের 24 তারিখে মিটিং আছে, আমি মিটিং এর কথাগুলো উঠাবো। জি স্যার। তোমাদের যদি আরো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো। স্যার এই দুইটা কোর্স একবার শুরুই হয় না স্যার, এটা খুবই ঝামেলা। আচ্ছা আমরা কিন্তু তোমাদের একটা প্র্যাকটিক্যাল কোর্স করাবো। জি স্যার ওইটা শুরু হয়েছে, নাহিদের জন্য ম্যাম। নাহিদ কিন্তু সেটা শুরু করার কথা, আমাদের মধ্যে কথা হয়েছে যে তারা সেটা শুরু করে দেওয়ার জন্য। জি স্যার উনি শুরু করছে স্যার। আচ্ছা দ্যাটস গুড, ভেরি গুড। নাহিদ আমাকে বলেছে যে আমি ক্লাস শুরু করলাম, আমি বললাম ওকে তুমি শুরু করো, দেন আমি আমার কোর্সটাকে একটু সামনের দিকে নিয়ে তখন আমার অংশটা আমি পড়াবো। তো কিছু অংশ আরবান জিওগ্রাফির মধ্যেই আমি তোমাদেরকে বলে দেবো, এইটাও আমাদের সেই প্র্যাকটিক্যালের অংশ, আমি তোমাদেরকে বলে দেবো। যেমন আমাদের যে নেক্সট লেকচারটা আছে সেটা অনেকটা অংশ। তাহলে একটা প্রসঙ্গ দাঁড়াচ্ছে যে রিমোট সেন্সিং, ট্রান্সপোর্ট জিওগ্রাফি স্যার। সব ক্লাসই মোটামুটি আমাদের এখন শুরু হয়েছে, কিন্তু এই দুইটা ক্লাস এখন পর্যন্ত একটা ক্লাসও হয় না। আচ্ছা 412 স্যার। ট্রান্সপোর্ট জিওগ্রাফি আর রিমোট সেন্সিং এটা করতে হয় না। হালিমা কিছু বলতে চাও? স্যার আরো একটা কোর্স আছে টেকনিক্স ইন ফিজিক্যাল জিওগ্রাফি 412, এটাও তো হচ্ছে না। আচ্ছা টেকনিক্স ইন ফিজিক্যাল জিওগ্রাফি, টেকনিক্স ইন ফিজিক্যাল জিওগ্রাফি এটাও হচ্ছে না। ওকে, এটা কি ডক্টর শহীদুল ইসলামের? জি স্যার। আচ্ছা আমার কোর্সে কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? আরবান জিওগ্রাফিতে কি কোনো প্রবলেম হচ্ছে? না স্যার এই কোর্সটাই ভালোভাবে হচ্ছে। আচ্ছা যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কিন্তু একটু খোলামেলা মনে জানিও, আমি কিন্তু তোমাদের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করি। এখন তোমরা যদি বুঝতে পারো সেটা ভালো। আমি তোমাদের অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তাই না? আমি তোমাদের এই যে স্লাইড দিয়ে তাড়াহুড়া করে একটা কিছু করে বা ক্লাস নিয়ে না নিয়ে আমি শেষ করতে আমি নিজে পারি না। এটা আমার যেই মননশীলতা আছে সেটার সাথে যায় না এটা। ফলে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ ফোকাসড ওয়েতে পড়ানোর চেষ্টা করি এবং এখনো অনলাইনে তাই করছি। তারপরেও যদি তোমরা কোনো রকমের প্রবলেম ফিল করো আমাকে কিন্তু খোলামেলা বলতে হবে। ঠিক আছে, আমার কথা কি বুঝেছো তোমরা? জি স্যার। ওকে, তো আশা করছি যে তোমরা যদি কোনো প্রবলেম ফিল করো সেটা আমাদের সাথে খোলাখুলি সরাসরি বলাটাই ভালো। যেমন এই যে আজকে যে প্রবলেম গুলো বললে, আমাদের 24 তারিখে একটা মিটিং আছে, সেই মিটিং এ কিন্তু আমি কথাগুলো উঠাবো এবং সেই জায়গাতে আলোচনা হবে। তো এটা তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ এগুলো যদি মানে সিমালটেনিয়াসলি না হয় তাহলে তোমরা পরবর্তীতে গিয়ে সাফার করবে। এবং এগুলো একাডেমিক কমিটি জানা উচিত যে কোনগুলো হচ্ছে কোনগুলো হচ্ছে না, কোনগুলো হওয়া উচিত। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছো? স্যার তানিয়া বলতেছি। তানিয়া কিছু বলতে চাও? স্যার আমাদের কি মানে হচ্ছে মানে ঈদের পর খুলে দিবে ইউনিভার্সিটি, যে হচ্ছে খুলে দেওয়ার কথা ছিল। এইরকম তো একটা আমরাও ইয়ে পেয়েছিলাম যে খুলে দিবে। এখন আবার যেই পরিস্থিতিটা হলো সেটা যদি একইভাবে বহাল থাকে বা বাড়তে থাকে তাহলে তো একটা আবারও কোনো নতুন সিদ্ধান্ত হয় কিনা সেটা আমি বলতে পারবো না। তবে স্টিল আমরা আশা করছি যে মনে হয় ঈদের পরে মেয়ের দিকে হয়তো খুলে যেতে পারে তোমাদের ইউনিভার্সিটি। আরেকটা জিনিস আমরা যেটা মনে করছি যে ইউনিভার্সিটি খুলুক আর না খুলুক, আমাদের ডিপার্টমেন্টের যে টার্মিনাল পরীক্ষাগুলো হবে এটা আমরা যথারীতি শেষ করে ফেলবো। এটা আমরা মনে করছি। তাহলে তোমাদের ক্লাসগুলো খুবই জরুরি, এই কারণেই আমি তোমাদের ভিউ নিলাম যে কোনটা হচ্ছে না। আমাদের ক্লাস অনেক মিস হয়ে যায় আর কি। হ্যাঁ, এখন তোমরা নিজেরা ইচ্ছা করে মিস দিও না, আমি সেটা বলবো। যেমন আজকে আমি ক্লাসে দেখলাম যে তোমরা গড়ে 65 থেকে 66 67 এরকম উপস্থিত আছো, সবাই তো না।
তাহলে তোমরা যদি নিজেরা ইচ্ছা করে মিস করে ফেলো তাহলে তোমরা তো সাফার করবে। না স্যার আমরা করতে পারবো, সমস্যা নেই, মানে স্যার যদি মানে টিচাররা ঠিক মতো ক্লাস নেয় আমাদের সমস্যা নেই স্যার। না আমি আমার কথা বলছি, আমি মনে করছি যে আমি রেগুলার ক্লাস নিচ্ছি, হয়তো আমাদের শিডিউলটা চেঞ্জ হচ্ছে, আমার হয়তো কোনো কারণে, যেহেতু আমাকে একটু ইদানিং হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমি তোমাদের একটু শিফট করে পিছনের দিকে নিয়ে আসছি। কিন্তু যাই হোক না কেন তোমাদের তো ক্লাসগুলো ধরতে হবে, আর তুমি তো ঘরে বসেই ক্লাসগুলো করছো, তোমাকে তো আসতে হচ্ছে না। তাহলে তোমরা যদি মিস করে ফেলো তাহলে কিন্তু এটা তোমাদের ব্যাপার। যেমন এখন এই মুহূর্তে 66 জন আছো আমাদের সাথে, কিন্তু তোমরা তো অ্যাটলিস্ট 90 থাকার কথা, 90 থাকার কথা, 90 না থাকো 85 তো থাকার কথা। তাহলে সেই জায়গাতে 20-25 জন স্টুডেন্ট কম আছো, তাহলে তারা এটা মেকআপ দিবে কিভাবে? স্যার হঠাৎ অনেক সময় হয় কি ক্লাসের মাঝখানে স্যার যে নেটওয়ার্ক চলে যায় বা এরকম হতে পারে স্যার, এরকম কানেকশন লস্ট হয়ে যায় আমাকে। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে এই জায়গায় শেষ করছি। তোমাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আমাদের ইনকোর্স হবে, আমরা এই টপিকটা একটু শেষ করে নিই। এই জায়গাতে আমাদের আর কয়েকটা, আমরা অনলাইন ইনকোর্স দিতে চাই না স্যার, কারণ আমরা যারা গ্রামে আছি স্যার, আমাদের যদি কখনো নেট প্রবলেম হয় বা বিদ্যুৎ চলে যায়, তো ডাটা প্যাক কিনেও আমরা মানে পরীক্ষা কিভাবে দিব? আমরা তো একদম মানে ঘেরের পারে দৌড় দিয়ে যাওয়া লাগে, দেন ওখানে দাঁড়াই পড়ে ক্লাস করা লাগে। ওইখানে তো আমি মানে এক্সাম দিতে দিতে হঠাৎ এমন হলে আমি তো মানে ওইটা মিস করে যাব বা সাবমিট করতে পারবো না ঠিক টাইমে স্যার। মানে অধিকাংশ গ্রামের ছেলে মেয়েদের এই প্রবলেমটাই ফেস করবে। আচ্ছা সেটা আমি তোমাদের সাথে আলাপ করে নিব যে কিভাবে কার জন্য কোনটা সুবিধা হবে, সেই সবার জন্য যেটা সুবিধা হবে সেই প্রসেসেই আমি তোমাদের পরীক্ষা নেব। জি স্যার ঠিক আছে, আর কিছুটা অংশ আমরা শেষ করি, কারণ আমরা তো এখন মনে হয় যে 3 নাম্বার ব্রড টপিকের মধ্যে আছি, এবং হয়তো নেক্সট ক্লাসে আমাদের 3 নাম্বার এই বড় টপিকটা শেষ হবে আমার মনে হচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা এই জায়গায় শেষ করছি। জি স্যার। ওকে স্যার, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।